আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা ছেড়ে এবার ইসরায়েলি হামলায় লেবাননে ৩০০ যানবাহন ধ্বংস, প্রেসিডেন্টের নিন্দা। এবার কপাল পড়ল ইসরায়েলের। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া। আরও থাকছে, পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২। এবং সর্বশেষ জানিয়ে দিব, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ঢুকতে পারেননি নারী সাংবাদিকরা। গাজা ছেড়ে এবার ইসরায়েলি হামলায় লেবাননে ৩০০ যানবাহন ধ্বংস, প্রেসিডেন্টের নিন্দা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের রাতভর বিমান হামলায় একজন সিরীয় নাগরিক নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০টি ইয়ার্ড বা গুদামঘর লক্ষ্যবস্তু করা হয়, যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি রাখা ছিল। সংস্থাটি জানায়, হামলায় প্রায় ৩০০ যানবাহন, যার মধ্যে বুলডোজার, এক্সকাভেটর সহ ১০০টিরও বেশি ছোট ববকেট ইউটিলিটি মেশিন ছিল, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে, এসব স্থানে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের উদ্দেশ্যে ভারী যন্ত্রপাতি মজুত করেছিল, আর সে কারণেই বিমান হামলা চালানো হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আরও একবার দক্ষিণ লেবানন ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হল, কোনো ধরনের যৌক্তিক কারণ বা অজুহাত ছাড়াই। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরপরই এই হামলা হওয়ায় ঘটনাটির গুরুত্ব আরও বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী আল মুসাইলে এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০টি অভিযান চালায়, যা মূলত বুলডোজার ও এক্সকাভেটর সংরক্ষণাগারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সেই সব স্থাপনা যেখানে সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি রাখা হয়েছিল। এবার কপাল পড়ল ইসরায়েলের। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। গাজায় ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে আসছিল দেশটির হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের মুখে এবার ইসরায়েলি জিমন্যাস্টিকদের ভিসা দেয়নি জাকার্তা। ইন্দোনেশিয়ার একজন ক্রীড়া কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ, আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েলি জিমন্যাস্টিকদের। ইন্দোনেশিয়ার জিমন্যাস্টিক্স ফেডারেশনের প্রধান ইতা জুলিয়াতি বলেন, এই প্রতিযোগিতায় কোনো ইসরায়েলি অংশ নিতে পারবে না। খবর ডেইলি সাবাহ ও আল জাজিরার। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইন্দোনেশিয়ার জ্যেষ্ঠ আইন বিষয়ক মন্ত্রী ইউসিউরিল ইহোজা মহেন্দ্র বলেন, জাকার্তার সরকার এবং ইসলামিক ধর্মগুরুদের কাউন্সিলের আপত্তি থাকায় ইসরায়েলি কোনো ক্রীড়াবিদকে ভিসা দেয়া হবে না। এক বিবৃতিতে তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার এই ধরনের পদক্ষেপ এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ফিফা অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপেও ইসরায়েলি দলকে ভিসা দেয়নি জাকার্তা। এদিকে গত মাসে জাতিসংঘের বিশেষজ্ঞ দল ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল ইউনিয়ন থেকে ইসরায়েলকে বহিষ্কার করা আহ্বান জানায়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে বেশ চাপে পড়ে তেল আবিব। আরও থাকছে, পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক সন্ত্রাসী হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাল্টা হামলায় একজন আত্মঘাতী হামলাকারী সহ ৫ সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার ১১ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও টিভির। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে এই মারাত্মক হামলা চালানো হয়। পুলিশ জানায়, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত
পরিচিত হামলাকারীরা আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করার পর হামলা চালায় প্রশিক্ষণ কেন্দ্রটিতে। এরপর দীর্ঘ সময় ধরে হামলাকারীদের এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে তাদের পিছু হটাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, বন্দুকযুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে পরিণত হয়, যারা প্রাঙ্গণটি সুরক্ষিত করতে সহায়তা করার জন্য অতিরিক্ত ফোর্স পৌঁছানোর আগেই আক্রমণকারীদের প্রতিহত করে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হাফিজ মোহাম্মদ আদনান বলেন, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে সন্ত্রাসীদের এবং আক্রমণে জড়িত সমস্ত সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীরা রাত আনুমানিক 8:30টার সময় আক্রমণ চালায়। হামলাকারীদের নির্মূল করার অভিযান গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। জেলা সদর দপ্তরের ট্রমা সেন্টারের পরিচালক জানান, হামলার পর 13 জন আহত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনসংযোগ মহাপরিচালক বলেন, হামলার সময় প্রশিক্ষণ স্কুলে উপস্থিত 200 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা এবং নিয়োগপ্রাপ্তদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসীদের কাপুরুষতা কাজ বলে অভিহিত করেন। তিনি এক বিবৃতিতে নিহত 7 পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ঢুকতে পারেননি নারী সাংবাদিকরা। নজিরবিহীন বিতর্ক। আফগানিস্তানে তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারতে এক সপ্তাহের সফরে পৌঁছেছেন। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে নয়াদিল্লির বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন আমির খান মুত্তাকি। শুক্রবার সেই বৈঠকের ছবি ছড়িয়ে পড়তেই দেখা যায়, আফগান দূতাবাসে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত সবাই পুরুষ সাংবাদিক। একজন নারী সাংবাদিকও সেখানে নেই। অভিযোগ উঠেছে, সেই প্রেস কনফারেন্সে কোনো নারী সাংবাদিককেই আমন্ত্রণ জানানো হয়নি। কয়েকজন ঢুকতে চাইলেও বাধা দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে ভারত জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই অনেক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় যাদের ক্ষোভ উগরে দেন। উল্লেখ করেন যে সব নারী সাংবাদিক পোশাকবিধি মেনে চললেও ঢুকতে দেওয়া হয়নি সংবাদ বৈঠকে, যা লিঙ্গ বৈষম্যমূলক। নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে ভারতীয় সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও অন্যান্য অনেকেই কড়া সমালোচনা করেন। কিন্তু ঘটনার পর ভারত সরকার জানায়, আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির বৈঠকের অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদ বৈঠকে আমন্ত্রণপত্র মুম্বইতে আফগানিস্তানের কনসাল জেনারেলের নির্বাচিত সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। এইসব সাংবাদিকরা আফগান মন্ত্রীর সফরের জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। আফগান দূতাবাস এলাকা ভারত সরকারের এখতিয়ারভুক্ত নয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে লিখেছেন, মিস্টার মোদী, যখন আপনি একটি পাবলিক ফোরাম থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দেন, তখন আপনি ভারতের প্রতিটি নারীকে বার্তা দিচ্ছেন যে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য খুব দুর্বল। নারী ক্ষমতায়নের পক্ষে প্রধানমন্ত্রীর নারী শক্তি স্লোগানের সমালোচনা করে বিরোধী দলনেতা আরও বলেন, আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণের অধিকার রয়েছে। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা নারী শক্তি সম্পর্কে আপনার স্লোগানের শূন্যতাকে প্রকাশ করে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারত সফরে তালিবান প্রতিনিধির সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের মতে, যখন পুরুষ সাংবাদিকরা জানতে পেরেছিলেন যে অনুষ্ঠানে নারীদের প্রবেশ অধিকার নেই, তখন তাদের আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে ওয়াকআউট করা উচিত ছিল। তিনি আরও বলেন, আমি হতভাগ যে আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার দেশের প্রতিটি নারীর সম্মানহানি করেছে। তালেবান মন্ত্রীকে নারী সাংবাদিকদের বাদ দিতে অনুমতি দিয়ে একেবারে মেরুদণ্ডহীনতার প্রমাণ দিল কেন্দ্র। সংবাদ মাধ্যমের কর্মী পৌলমী সাহা এক্স হ্যান্ডেলেতে লেখেন, কেন তালিবান সরকার ভারতের মাটিতে সংবাদ সম্মেলন করার অনুমতি পাচ্ছে, যেখানে দেশের নারী সাংবাদিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় এবং তাদের প্রবেশ করতে দেওয়া হয় না? সাংবাদিক সুহাসিনী হায়দার লিখেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তালিবান তাদের দেশে নারীদের প্রতি ঘৃণ্য আচরণ করে, লিঙ্গ বৈষম্যকে মান্যতা দেয়। তাদের সেই চিন্তাধারাকে ভারতেও কাজে লাগানোর জায়গা করে দিল সরকার। এই ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক বরখা দত্ত এক্স হ্যান্ডেলেতে লেখেন, আজ তালিবান সরকারের মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের ডাকা হয়নি। অবশ্য সেই সম্মেলনে উপস্থিত পুরুষ সাংবাদিকরা তালিবানদের এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারতেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওদের দূতাবাসের বাইরে
সংবাদ সম্মেলন করার জন্য সরকারের চাপ দেওয়া উচিত ছিল, তাতে প্রত্যেকে সমান সুযোগ পেতেন। আফগানিস্তানে নারীর অধিকার সব দিক থেকে খর্ব করা হয়েছে, কিন্তু ভারতের মাটিতে এমন বৈষম্য কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। তালিবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের মহিলাদের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। মেয়েদের স্কুল ও কলেজে যাওয়া বন্ধ, কর্মক্ষেত্র থেকে মহিলাদের বাদ দেওয়া, এমনই নারী বিদ্বেষী নীতির জন্য আন্তর্জাতিক মহলে আগেই সমালোচিত হয়েছে তালেবান। জুলাই মাসে রাষ্ট্রপুঞ্জ এই নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। 2021 সালে আফগানিস্তানের নির্বাচিত সরকারকে উৎখাত করে তালিবান ক্ষমতায় আসার পর এটাই মুত্তাকির প্রথম ভারত সফর। কিন্তু সফরের শুরুতেই নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে যে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে তা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় প্রশ্ন তুলে দিল অনেকের মত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য মনে করে এতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো আঁচ পড়বে না।